ইরানের হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নাকি নিহত হয়েছেন, কিন্তু দাবিটি সম্পূর্ণ মিথ্যা। ওদিকে একটি পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাকে ইরানের হামলার দাবিতে ফেসবুক সহ প্রায় সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে রীতিমতো গুজবের ঝড় বয়ে যাচ্ছে ভার্চুয়াল জগতে। একদিকে ছড়াচ্ছে ইসরায়েলি সেনারা ভয়ে পালিয়ে যাচ্ছে, আবার আরেকদিকে সৌদি আরবের 17 মার্কিন সেনা নিহতের দাবি তোলা হয়েছে। কিন্তু বিশ্লেষণে দেখা গেল একটি ঘটনাও সত্যি নয়। চলুন দর্শক কিছু ফ্যাক্ট চেক দেখে নিই। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার নাম ব্যবহার করে একটি ভুয়া তথ্য ছড়িয়ে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দাবি করা হয় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত হয়েছেন। দাবিটিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার মানুষ প্রতিক্রিয়াও জানায়। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় আল জাজিরার ওয়েবসাইটে এমন কোনো প্রতিবেদন নেই এবং ইরানের সংবাদ মাধ্যমগুলোতেও এ ধরনের কোনো তথ্য প্রকাশিত হয়নি। দাবিটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট। ওদিকে চলমান ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে সামাজিক মাধ্যম টিকটকে দাবি ছড়ায় ইরানের হামলায় সৌদি আরবের 17 মার্কিন সেনা নিহত হয়েছেন। পোস্টটি প্রায় 10,500-এরও বেশিবার দেখা হয়েছে। তবে যাচাই করে দেখা যায় সৌদিকে লক্ষ্য করে হামলার চেষ্টা চালানো হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয় রাজধানী রিয়াদ ও পূর্বাঞ্চল লক্ষ্যবস্তু হলেও হতাহতের কোনো তথ্য নেই। সৌদি ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান নো রিউমার্সের প্রতিষ্ঠাতা রায়ান আদিলও একই তথ্য নিশ্চিত করেছেন। এর পরপরই ফেসবুকে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে দেখা যায় ইরান ইসরায়েলের চলমান সংঘাতে ইরানের হামলায় ইসরায়েলি সেনারা ভয়ে পালিয়ে যাচ্ছে। কিন্তু ভিডিওটি সাম্প্রতিক কোনো ঘটনার নয়। এটি 2024 সালে অক্টোবরের লেবানন ইসরায়েল সংঘাতের সময়কার একটি ঘটনা। গুজব এখানেই শেষ নয়। প্রায় সবকটা সামাজিক মাধ্যমে ইসরায়েল ইরানের হামলার দৃশ্যের দাবিতে একটি ভিডিও পোস্ট করে ছড়িয়ে দেওয়া হয়েছে। তবে অনুসন্ধানে জানা যায় দাবিটি সম্পূর্ণ মিথ্যা এবং এটি সাম্প্রতিক কোনো হামলার ভিডিও নয়। 2025 সালের 23শে এপ্রিল সিরিয়ার আল-বাব শহরের একটি পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনার দৃশ্য এটি। দর্শক, আজকের তথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল ইরান ইসরায়েল ইস্যুতে সবচেয়ে বেশি গুজব ছড়িয়েছে। ফেসবুক স্ক্রল করলে প্রতি মিনিটেই যেন অন্তত একটি বিভ্রান্তিকর কিংবা মিথ্যা তথ্য চোখে পড়ছে। দেশ এবং দেশের বাইরে থেকে সমান্তরালে ছড়ানো এই গুজবের ফাঁদে না পড়তে সচেতনতা যেমন জরুরি, তেমন দায়িত্বশীল গণমাধ্যমের উপর আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। সায়ক দাস, ৭১। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখে নিলাম। আগেই বলেছি আজ আমাদের সাথে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক মোহাম্মদ ফজলুল করিম পাটোয়ারি। তার সাথে আলোচনায় যাচ্ছি। মোহাম্মদ ফজলুল করিম, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। প্রথমেই যে বিষয়টি আমরা জানতে চাই, আপনি তো এক্সরে থেকে ধূমপাই শনাক্ত করার মতো ইমেজ অ্যানালাইসিস নিয়ে কাজ করেছেন। এখনকার যে আমরা সময় দেখছি যুদ্ধের মধ্যে ভুয়া ছবি বা ডিপফেক ভিডিও কিন্তু ছড়িয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে। মিসাইল হামলার এই যে ফেক ফটোগুলো, সেগুলোকে ইমেজ প্রসেসিং বা ডিপ লার্নিং দিয়ে কি ধরার কোনো সুযোগ রয়েছে? একটু বিষয়টা জানতে চাই আপনার কাছ থেকে। দেখুন, ফেক নিউজ এই যুদ্ধের পরিপ্রেক্ষিতে যে ফেক নিউজগুলি হচ্ছে, মিসাইল হামলা, বিমান হামলা, এগুলো অনেকগুলি হচ্ছে অনেক দিনের পুরনো। সেই পুরনো ভিডিওগুলিকে আমরা যদি যাচাই করতে যাই তাহলে আমাদেরকে সার্চ ইঞ্জিন অথবা যে কোনো ফ্যাক্ট চেকিং সফটওয়্যার দিয়ে যাচাই করা যায়। কিন্তু যেগুলো এআই দিয়ে তৈরি করা, সেগুলি আরো সহজে যাচাই করা যায়। প্রশ্ন হচ্ছে এই যাচাইটা হাজার হাজার লক্ষ লক্ষ অপতথ্যের ভিড়ে আমাদের ফ্যাক্ট চেকিং এর দায়িত্বটা কে পালন করবে? আমাদের এই বিশ্বে যারা যুদ্ধ নিয়ে আবেগে আছে, কিন্তু যাদের লাভের পরিমাণটা বা ক্ষতির পরিমাণটা অতি পরোক্ষ, প্রত্যক্ষ নয়, তাদের মধ্যে কেউ এগিয়ে এসে এই ফ্যাক্ট চেক করাটা আসলেই দুরূহ এবং দায়িত্ব নেওয়ার মতো, কাঁধে নেওয়ার মতো লোকের অভাব বা প্রতিষ্ঠানের অভাব খুব অভাব আছে। এবং এই মুহূর্তে আমাদের আসলে
দায়িত্ব জনগণের বা ব্যক্তির দায়িত্ব নিয়ে চেক করার ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু এখন সাম্প্রতিক সময় আমরা যখন দেখছি সোশ্যাল মিডিয়ার মধ্যে রাগ, ভয় এবং ঘৃণা এই তিনটিকেই ছড়িয়েই ফেক নিউজগুলোকে আসলে ভাইরাল করা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে মানুষের নানা ধরনের এই বিষয়ে নানা ধরনের প্রতিক্রিয়া রয়েছে। তারা বুঝতেও পারছেন না কোনটি অপতথ্য বা কোনটি গুজব এবং কোনটি আসল খবর। আপনার রিভিউ বা অ্যাপের সেন্টিমেন্টাল অ্যানালাইসিসের যে অভিজ্ঞতা রয়েছে সেখান থেকে জানতে চাই, এই ধরনের গুজব ছড়িয়ে আসলে আমাদের দেশে কাদের লাভ হচ্ছে, নাকি এটা শুধু ভিউ বাণিজ্য? আপনি ঠিকই বলেছেন, আপনার শেষের কথাটি সত্য। সবাই চায় তার পেজটা অথবা তার যে আইডিটা, সেই আইডিটা ভিউ একটু বাড়ুক, মানুষ কমেন্ট করুক, তাহলে ফেসবুকের যে অ্যালগোরিদম, সেই অ্যালগোরিদম এটাকে গুরুত্ব দিয়ে আইডিটাকে বিবেচনা করে। এই আশায় তারা এই ফেক নিউজগুলো বা অপতথ্য জেনেও প্রচার করে। আরেকটি কারণে তারা অপতথ্য জেনেও প্রচার করে, কারণ তার হৃদয়ে যে বিশ্বাসটা আছে, তার মস্তিষ্কে যে এমিগডালা আছে, সেই এমিগডালা সবসময় তাকে যেই হরমোন নিঃসরণ করে, সেই হরমোন নিঃসরিত হয় কখন? সে যা পছন্দ করে সেই পছন্দের বিষয়টিকে অন্যকে জানানোর মধ্য দিয়ে সে একটা সুখানুভূতি পায়। সেই সুখানুভূতি থেকে সে এই কাজটি করে। আর তাইলে দুটো কারণে তারা এই কাজটি করে। প্রথমটি হচ্ছে যে তার পেজের যে রিচ, সেই রিচ বাড়ানোর উদ্দেশ্যে। আরেকটা হচ্ছে যে সে সুখ অনুভব করে অপতথ্যগুলি ছড়ালে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আপনি দেখেছেন নিশ্চয়, আমি দেখেছি যে ইরানের একজন নেতা বলেছেন যে ইরানের সর্বোচ্চ নেতা এখনো নিহত হয়নি, আমি তার সাথে যোগাযোগ আছে। এইরকম একটা তথ্য এখনো ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে। এখন এই তথ্যটা যিনি ছড়াচ্ছেন, যারা শেয়ার দিচ্ছেন, তাদের ইয়েটা কি, মস্তিষ্কে সে একটু সুখানুভূতি পায়। এটা আর অন্যদিকে তার পেজটা রিচ হচ্ছে বেশি। অথচ এই ভিডিওটা গত যুদ্ধাবস্থা, আরেকটা যুদ্ধাবস্থা হয়েছিল ইসরায়েলের সাথে ইরানের, সেই সময়কার ভিডিও। অথচ এখন আমরা এটা ছড়াচ্ছি। এখন এটার জন্য আসলে আমাদের লাভ এই দুটো ছাড়া আর কিছুই নেই। আমাদের জন্য অন্তত এই সচেতন হওয়াটা একটু জরুরি, এই কারণে যে আমরা আশায় বুক বাঁধি এবং যারা এই ছড়াচ্ছে তারা আশায় বুক বাঁধে এবং তারা পরবর্তীতে আশাহত হয়। এই আশাহত হওয়ার জন্য ব্যক্তি স্বাস্থ্যেরও কিছু ক্ষতি হয়, মনের যে স্বাস্থ্য, সেই স্বাস্থ্যেরও ক্ষতি হয়। আমি বলবো যে নাগরিকদেরকে যে যেটা মিথ্যা গুজব সেটাকে একটু যুক্তি দিয়ে যাচাই করে ব্যক্তি সেটাই আসলে এখন বেশি জরুরি হয়ে পড়েছে, কারণ যে ধরনের আমরা গুজব বা অপতথ্য দেখছি, একটু সচেতন না হলে আসলে বা সেই দিক থেকে না ভাবলে আসলে সহজ হচ্ছে না। আমরা এই বিষয়টি নিয়ে আরো আলোচনা করবো ফজলুল করিম। সেই পর্যায়ে আমি যেটি জানতে চাই, আপনার আমরা বেশ কিছু গবেষণাপত্র দেখেছি, বেশ কিছু কাজ রয়েছে আপনার ইমেজ অ্যানালাইসিস এবং রিভিউ বা অ্যাপের সেন্টিমেন্ট অ্যানালাইসিসের বেশ কিছু কাজ আপনার ইতিমধ্যে রয়েছে। সেখান থেকে আমি একটু জানতে চাই, এখন আসলে এই ধরনের যখন আমরা গুজব বা অপতথ্য যখন চারিদিকে ছড়িয়ে পড়ছে, এই ক্ষেত্রে আসলে কোন ধরনের পদক্ষেপগুলো নেওয়া দরকার সরকারিভাবে অথবা ব্যক্তি পর্যায়ে, আসলে কি বা কেন করা উচিত, সেই বিষয় থেকে একটু কিছুটা ধারণা পেতে চাই আপনার কাছ থেকে। প্রথমে একটু আগে আলোচনা করেছিলাম যে ব্যক্তি পর্যায়ে সচেতনতা এবং বিবেক ব্যবহার করতে হবে। আর এটা তো আবার সবার পক্ষে সম্ভব নয়, কারণ এক একজনের সচেতনতার লেভেল এক এক ধরনের। আর প্রাতিষ্ঠানিক পর্যায়ে দেখুন, একটা ছবি যখন আছে কিনা, এটা ফেক কিনা, আমরা গুগলের রিভার্স সার্চ ইঞ্জিন ব্যবহার করে আমরা এটা দেখতে পাই, এটা কোথায় ওয়েবে, সারা বিশ্বের ওয়েবে কোথায় আছে কিনা। এই কাজটি করতে পেরেছে গুগল, কারণ তাদের সেই ইনফ্রাস্ট্রাকচার আছে, তাদের প্রত্যেকটা ওয়ার্ল্ডের প্রত্যেকটা রিসোর্সের সাথে তাদের কানেকশন আছে এবং তারা কানেক্টেড আছে বলেই তারা এটা করতে পারছে। ওইরকম একটা অ্যাপ তারা বানাতে পেরেছে এবং আমরা এটা ব্যবহার করছি। কিন্তু একটা ভিডিও যে ফেক কিনা, এটা দেখার জন্য প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা ফ্রেমে এক একটা ফটো। তার মানে একটা 1 মিনিটের ভিডিওর মধ্যে কমপক্ষে 100, 200, 300, 400 বা 1000 ফটো আছে। সেই ফটোগুলি একসাথে চললে একটা ভিডিও হয়। তাইলে ওই প্রত্যেকটা ফটো সার্চ করে দেখতে হবে ওয়েবের মধ্যে সেটা আছে কিনা। একমাত্র বড় একটা প্রতিষ্ঠানিক যাদের ইনফ্রাস্ট্রাকচারটা আছে গুগলের মতো, তারাই এটা করতে
পারে, কিন্তু আমাদের মতো অন্যান্য প্রতিষ্ঠানগুলো যাদের সেই ইনফ্রাস্ট্রাকচার নাই, তারা এটা সম্ভব, কিন্তু আমাদের হিউজ ইনভেস্টমেন্ট দরকার। এটা যদি আমরা করতে চাই তাহলে এখনই করা সম্ভব, কিন্তু আমাদেরকে প্রথম দিকে অনেক খরচের ব্যাপার, অনেকের কাছ থেকে এপিআই কিনে নিয়ে এই সফটওয়্যারটা তৈরি করতে হবে, তাও আবার সেক্টর লেভেলে, হেলথ লেভেলে, যুদ্ধ লেভেলে, কান্ট্রি লেভেলে, এই রাজনৈতিক লেভেলে, প্রত্যেকটা লেভেলে এই এপিআইগুলির সংযোগ করে করে প্রত্যেকটা ফ্যাক্ট চেক করা যায়। কিন্তু বর্তমানে এখন পর্যন্ত এই দায়িত্বটা ওয়ার্ল্ডের কেউ নেননি, সবাই ব্যক্তিগতভাবেই একটা একটা করে ম্যানুয়ালি চেক করে দেখতেছে, কিন্তু হাজারো অপতথ্যের ভিড়ে এতগুলি চেক করাটা, যেখানে এক একটা চেক করতে কখনো 10 মিনিট, কখনো 2 ঘন্টা 5 ঘন্টা লাগে, সেখানে হাজারো অপতথ্য যাচাই করা সম্ভব নয়। আবার এটাও সত্য যে আপনি যাচাই করলেন, সেটা জনগণের মধ্যে ডিসিমিনেট করাটাও একটা কষ্টসাধ্য এবং খরচের ব্যাপার। সব মিলিয়ে এই অপতথ্যগুলো শনাক্ত করা ছাড়াই চলতেই থাকবে। আমাদের শুধু দরকার ব্যক্তিগত সচেতনতা। কিন্তু আমাদের বলেই রাখছি, আপনার প্রশ্ন উত্তরে, এটা সম্ভব। এআই দিয়ে বানানো ভিডিও খুব দ্রুত সম্ভব, কিন্তু মিস ইনফরমেশন বা ডিসইনফরমেশন যেগুলি অন্য নামে, অন্য ভিডিও এই নামে ছড়ানো হচ্ছে, সেগুলি একটু কষ্টসাধ্য কিন্তু সম্ভব। তাহলে একটি লম্বা যুদ্ধ রয়েছে এবং পূর্ব পরিকল্পনার মাধ্যমে এবং একটি বিস্তারিত বা দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে আসলে এই গুজব বা অপতথ্যকে আসলে মোকাবেলা করতে হবে, সেটি আসলে এখনই দেখার বিষয়। ধন্যবাদ মোহাম্মদ ফজলুল করিম পাটোয়ারি, বেশ কিছু তথ্য আপনার কাছ থেকে আমরা জেনে নিলাম। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন আমাদের অতিথি মোহাম্মদ ফজলুল করিম পাটোয়ারি, অধ্যাপক, আইআইটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে 71-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে, একইভাবে। আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয় ফেলে, সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com, অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake-news-scanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাকে জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন আর থাকুন 71-এর সাথে।